আমার বাংলাদেশে পাঠাই দেন, বাংলাদেশে চলে যাবে, আমি এই কাজ করবো না। পরে বলতেছে, ওই মেয়েটা বলতেছে ঠিক আছে তুমি 5 লাখ টাকা দাও, দিয়া তুমি চলে যাও, সমস্যা নাই। মানে এখন আপনাকে উল্টা টাকা দিয়ে ওখান থেকে আসতে হবে। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ কিডন্যাপ বলতে পারেন, যে আপনাকে একজনে ভুলাই ভালাইয়া বিদেশে নিয়ে আসলো, আনার পরে আরেকজনের কাছে বিক্রি করে দিল, দেওয়ার পরে যে আপনারে কিনে নিল আপনার দেহ ব্যবসায় জড়িত করতে চাইবে, যখন আপনি দেহ ব্যবসা করতে না চাইবেন তখন তারা আপনার কাছে 5 লক্ষ টাকা দাবি করবে। বিষয়টা অনেকটা এরকম। আচ্ছা, আমাদের সাথে আছে বিথি। এই বিথি বাংলাদেশ থেকে ওনাকে ভুল তথ্য দিয়ে কিংবা প্রতারণার মাধ্যমে মালয়েশিয়া নিয়ে আসছে। ওনাকে মালয়েশিয়া নিয়ে আসার মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে পতিতাবৃত্তি, কিন্তু ওনাকে যখন বাংলাদেশ থেকে নিয়ে আসা হয় তখন ওনাকে বলা হয়েছিল যে মালয়েশিয়াতে এনে ওনাকে কাজের ভিসা দেওয়া হবে, কোনো বাসা বাড়ির ভিসা দেওয়া হবে। মালয়েশিয়াতে এমন কোনো ভিসা নেই যে হাউসমেট যেটাকে বলে, যে আপনি বাসা বাড়িতে এসে কাজ করবেন। কিন্তু এই বিথিকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ওকে মালয়েশিয়াতে নিয়ে আসে এবং আসার পরে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ওকে বিক্রি করে দেয় আরেক দালালের কাছে, এবং সেই দালাল ওরে নিয়ে চলে যায় জহুর বারুতে, এবং জহুর বারুতে সেখানে এক বাসায় আটকে রাখে। সেই বাসায় আটকে রাখার পরে চেষ্টা করে বিভিন্ন দেহ ব্যবসা করার জন্য, যদি এক কথায় আমরা বলি, ও রাজি না হওয়াতে ওর উপরে এক সময় অত্যাচার করার প্রস্তুতি নেয়। এরপরের যে ঘটনাটা ঘটে সেটা আমরা বিথির কাছ থেকে শুনবো। আচ্ছা বিথি, আপনি কত তারিখে মালয়েশিয়াতে আসেন? 4 তারিখে, এপ্রিলের 4 তারিখে। এপ্রিল মাসের 4 তারিখে। আপনার গ্রামের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। বিথি, আপনার বয়স কত? বয়স 25। 25 বছর। আপনি কি বিবাহিত? জি। আপনার ছেলে মেয়ে আছে? 2টা মেয়ে আছে। 2 মেয়ে। আপনি আপনার গ্রামের বাড়িতে স্বামী আছে, আপনার বাচ্চা আছে, তারপরও আপনি কেন মালয়েশিয়াতে আসতে চাইলেন? আমি মানে একটা রুম উঠাইছি, এখানে টাকা মানে ঋণ করছি, তার জন্য মানে আমি চাইছিলাম যে ঋণটা যাতে শোধ হয়ে যায়, 1 বছর আর 2 বছর কাজ করি, শোধ হয়ে গেলে যেমন ফ্যামিলি তো ভালো হইব, বাচ্চারা পড়াশোনা করতে পারবো, নিজেও ভালো মতো চলতে পারবো, এই কারণে। আপনি যখন মালয়েশিয়াতে আসার জন্য ডিসিশন নিলেন যে আপনি মালয়েশিয়াতে আসবেন, আপনি সর্বপ্রথম কার সাথে যোগাযোগ করলেন? আমি একটা ঢাকা মানে এমবাসি আপনার অফিস, ওই একটা দালালের মাধ্যমে মানে যোগাযোগ করছি। ওই দালালের নাম্বারটা আমার একটা বান্ধবী আছে, ওই বান্ধবী দিছিল। মানে আপনার বান্ধবী উনি কি আপনাদের নারায়ণগঞ্জেরই? হ্যাঁ, আমাদের পাশে। উনি আপনাকে ওই নাম্বার দিছে, এবং সেই তথ্য হিসাবে আপনি এজেন্সির অফিসে আসেন এবং সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করে মালয়েশিয়া আসেন। আপনি কত টাকা দিয়েছিলেন সেখানে? টাকা দিন, আমাকে বলছে টাকা লাগবে না, এমনি তুমি যেতে পারবে। মানে হচ্ছে আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনি ফ্রি ওখানে যেতে পারবেন, মালয়েশিয়াতে যেতে পারবেন। আপনার এখানে 1 টাকাও খরচ হয় নাই মালয়েশিয়া আসার জন্য। আমি এখানে একটা কথা আপনাদের বলি, আপনারা যারা এই বাংলাদেশ থেকে এখানে মালয়েশিয়াতে চাকরির জন্য আসতে চাইবেন, যে যখনই আপনাকে বলবে যে আপনি বিদেশে যাবেন আপনারা 1 টাকাও দিতে হবে না, তার মানে সেখানে কোনো না কোনো কিছু আছে। বিশেষ করে আপনারা যারা মহিলা কিংবা নারী কিংবা মেয়ে যেটাই বলেন, আপনি যে বিদেশ যাইতে আপনার 1 টাকাও খরচ হবে না, এটা প্রতারণা। এটা আপনার এক কথা মেনে নিতে হবে। আমি আরো শুনবো যে বিথি মালয়েশিয়া আসার পরে তার নিজের মুখ থেকে আমরা শুনতে চাই যে বিথি মালয়েশিয়ায় আসার পরে তার কি ঘটেছিল। আপনি মালয়েশিয়া আসার পরে কি হলো একটু বলেন। মালয়েশিয়া আসার পরে এয়ারপোর্ট থেকে আমাকে আর একটা লোকের কাছে দিছে, একটা লোক আর একটা মেয়ে, মানে একটা ছেলে একটা মেয়ে কাছে দিছে। তো দেওয়ার পরে বলছে যে তুমি ওনাদের সাথে যাও, যে বাসা তোমার কাজ দেবো ওখানে তোমার দিয়ে আসবো। এটা এয়ারপোর্ট থেকে? হ্যাঁ, এয়ারপোর্ট থেকে। আচ্ছা। তো ওইখান থেকে আমি বলছি ঠিক আছে। তো ওনারা 3 জন ছিল, 2টা ছেলে একটা মেয়ে আর ড্রাইভার। তো গাড়িতে উঠাইছে, তো আমাকে মাঝখানে রাখছে, আর 2 পাশে ওনার হাজবেন্ড আর ওনার ওয়াইফ, মানে যে নিতে আসছে আমাকে। তো গাড়ি থেকে নিয়ে মানে উঠাইয়া পর ওনাদের বাড়িতে নিছে, বাসায়। তো বাসাটা হইতে আছে আপনার মানে মালয়েশিয়া আর সিঙ্গাপুর বর্ডারের সাথে। এটা হচ্ছে জহুর বারুতে? জহুর বারুতে। আচ্ছা, জহুর বারুতে। তো ওইখানে যাওয়ার পরে আমাকে রেস্ট করতে দিছে। তো মানে শুক্রবার পার হইয়া মানে শনিবার সকাল 4টা, মানে 12টার পরে 4টা, শনিবার পরে গেছে। তো 4টা বাজে মানে ওনাদের বাসায় পৌঁছাইছি। পৌঁছানোর পরে উনি আমাকে রেস্ট করতে দিছে। তো রেস্ট করার পরে আমাকে বলতেছে যে দুপুরবেলা উঠছি, ওঠার পরে বলতেছে যে তুমি যে আসছো কি কাজে আসছো তোমাকে বলে নাই। আমি বলছি যে না, আমি তো জানি বাসা বাড়ির কাজে, আপনারা আমাকে বাসায় নিয়ে দিয়ে আসবেন বলছে। পরে বলতেছে যে না, আমি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তোমাকে বাসা বাড়ির কাজে দেওয়ার জন্য। এখানে আমি একটু থামাতে চাই বিথিকে। বিথির বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে যেই দালাল বিথিকে মালয়েশিয়া পাঠাইছে, সেই দালাল আরেক দালাল মালয়েশিয়ায় বিথিকে রিসিভ করছে। মালয়েশিয়াতে বিথিকে যেই দালাল মালয়েশিয়া এয়ারপোর্টে রিসিভ করছে, মানে যেই দালালের মারফতে বিথি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন থেকে বের হয়ে আসছে, আসার পরে ওই দালাল আবার বিথিকে আরেক দালালের কাছে বিক্রি করে দিছে। বিষয়টা তো এমন। তারপরেই বিথি এয়ারপোর্ট থেকে চলে যায় জহুর বারু এক ফ্ল্যাটে।
তারপরের গল্পটাই বিথি বলতেছিল। আচ্ছা, তারপরে শনিবারে মানে ওনারা আমার সাথে বলতেছে যে খারাপ কাজে যাইতে হইব তোমার। তো তখন আমি বলছি যে না, আমার সাথে তো কথা হয়েছে যে বাসা বাড়ির বিষয়, আর আমি খারাপ কাজ করবো না, আমার হাজবেন্ড আছে, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে। তো তখন বলতেছে আমার এতগুলো টাকা দিয়ে আনছি তোমার, তো এই জন্যই আনছি। পরে আমি বলছি ভাই আমি এই কাজে যাবো না। তো ভাইয়াটা আমাকে মারতে আসছিল। তো ওই মহিলা, ওর নাম কি আপনার মনে আছে? জাহিদ। গাইস, জাহিদের ভিডিও আমাদের কাছে আছে, স্ক্রিনে আমরা দিলাম জাহিদের ভিডিও আপনাদেরকে দেখতে। এই সেই জাহিদ যে নাকি আরেক দালালের কাছ থেকে এই বিধিকে ক্রয় করছে এবং বিধিকে দেহ ব্যবসায় জড়িত করার জন্য প্রেশারাইজ করতেছিল। এবং ওই জাহিদের কাছে শুধু যে বিথি ছিল তা না, বিথির মতো আরো দুজন মেয়ে স্বইচ্ছাই ব্যবসা করতেছে। তাই তারা দুজন তো স্বইচ্ছাই করতেছে, এই জাহিদের ওয়াইফ সহ আরো 3 জন স্বইচ্ছায় সেখানে এক প্রকার বলতে পারেন যে দেহ ব্যবসা করতেছে। মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি এমন ব্যবসা করে। আমরা এর জন্য বাংলাদেশ দূতাবাসের শরণাপন্ন হব যে বাংলাদেশ দূতাবাস এই ধরনের প্রতারক চক্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। তারপরে ওই লোকটা আমাকে মারতে আসছে, পরে আমি চিল্লান দিছি, কান্নাকাটি করতেছি। পরে ওই ওনার ওয়াইফ বলতেছে ঠিক আছে কিছু করার দরকার নাই, আমি বুঝাইতেছি। আচ্ছা, এটা কার ওয়াইফ বললো? যে জাহিদের ওয়াইফও একই কাজ করে? আচ্ছা, তারপরে বলার পরে তারপরে মানে আমি কান্না করতেছি। তারপরে ওই যে ওইখানে যে আরো 2টা মেয়ে আছে, ওই মেয়েরও আমার বুঝাইতেছে, বলতেছে টাকা পাইবা, অনেক টেনশন করো না, তোমার লাইফ সেটেল হয়ে যাবে, এখানে আরো ভালোভাবে থাকতে পারবে। পরে আমি বলছি যে না, আমার ভালোভাবে থাকার দরকার নাই, আমার বাংলাদেশে পাঠাই দেন, বাংলাদেশে চলে যাবে, আমি এই কাজ করবো না। পরে বলতেছে ওই মেয়েটা বলতেছে ঠিক আছে তুমি 5 লাখ টাকা দাও, দিয়া তুমি চলে যাও, সমস্যা নাই। মানে এখন আপনাকে উল্টা টাকা দিয়ে ওখান থেকে আসতে হবে। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ কিডন্যাপ বলতে পারেন। যে আপনাকে একজনে ভুলাই ভালাইয়া বিদেশে নিয়ে আসলো, আনার পরে আরেকজনের কাছে বিক্রি করে দিল, দেওয়ার পরে যে আপনারে কিনে নিল, আপনার দেহ ব্যবসায় জড়িত করতে চাইবে। যখন আপনি দেহ ব্যবসা করতে না চাইবেন তখন তারা আপনার কাছে 5 লক্ষ টাকা দাবি করবে। বিষয়টা অনেকটা এরকম। আচ্ছা, তারপর আমি বলছি যে আপা আমি তো এত টাকা থাকলে তো আর আমি বিদেশ আসতাম না, আমি বাংলাদেশে সংসার করতে পারতাম। তো বলতেছে যদি টাকা না দিতে পারো তাহলে তোমার কাজ করে টাকা শোধ করতে হবে। আমি বলছি কতদিন লাগবে? পরে বলতেছে 1 বছর। আচ্ছা, আমি বলছি 1 বছর এই কাজ যদি আমি করি তাহলে আমি মারা যাবো। পরে বলতেছে এগুলো কি যাই না শোনা, তুমি আসো না? আমি বলতেছি যে না। পরে এক কথা 2 কথা ওই মেয়েটা আমার সাথে খারাপ ব্যবহার করছে না, জাহিদের ওয়াইফ খারাপ ব্যবহার করে। জাহিদের ওয়াইফের নাম কি? নীলা। ওর বাড়ি কোথায়? ওর বাড়িটা আমি সঠিক জানি না, তবে ওনার আইডেন্টি কার্ড আপনাদের কাছে দেওয়া হয়েছে, ওই মাইয়ার আইডেন্টি কার্ড। তারপরে আমি কান্নাকাটি করতেছি। তো আমার হাজবেন্ড আমি মেসেজ করছি যে এরকম এখানে আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি এই জাহিদের ওয়াইফের আইডি কার্ড কিভাবে পেলেন? যখন বাসা থেকে আপনাদের লোক গেছে তখন আমি ওনাকে বলছি যে আমার পাসপোর্টটা এখানে আমি খুঁজি এই রুমের ভিতরে, যদি থাকে তাই তো পাইলাম, আর যদি না থাকে তো নাই। তো তখন সবকিছু চেক করার পরে একটা ব্যাগের ভিতরে ওনার আইডেন্টি কার্ড, ওনার ছবি তো আমি চিনি, কারণ বাস্তবে ওনার আমি দেখছি, ছবির সাথে মানে মিল। ওনার ব্যাগের মধ্যে আইডেন্টি কার্ড ছিল, সেখান থেকে আপনি ছবি উঠে আমাদের কাছে পাঠাইছেন? আইডি কার্ড মানে ছবি উঠে পাঠাইছি। আচ্ছা, তারপরে আপনার ওইখান থেকে আমার হাজবেন্ডে মেসেজ করছি, করার পরে আমার হাজবেন্ড বলতেছে তুমি এক কাজ করো, বাংলাদেশ যে দালাল, ওই দালালের কাছে ফোন দাও, দেখো উনি কি বলে। পরে আমি বলছি ঠিক আছে। তো আমি ওই দালালের কাছে ফোন দিছি, ওই দালালের নাম হচ্ছে সবুজ। ওই সবুজ ভাইয়ের কাছে ফোন দিছি, উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে, খারাপ কথা বলছে, আর বলছে যে তোরে মালয়েশিয়া জেলের ভিতরে ঢুকানোর পরে তোর লোকের সবাই খারাপ আচরণ করবো, আর তুই এই জীবনে বাংলাদেশে যেতে পারবি না, আর নাহলে তোর বিক্রি করে ফেলাম, তুই জেনে বিক্রি করবো, তুই মোবাইলের কথা না বলতে পারিস, কার সাথে যোগাযোগ না করতে পারিস। তখন কান্নাকাটি করার পরে তারপরে আমি আবার আমার হাজবেন্ডের মেসেজ দিলাম। পরে বলতেছে তুমি এক কাজ করো, ওনাদের বলো যে হ্যাঁ আমি এক কাজ করবো, কিন্তু তুমি বলো আমি কালকে করবো না, আমি পরশুদিন থেকে করবো, মানে রবিবার থেকে করবো না, মানে সোমবার থেকে করবো। আমি বলছি ঠিক আছে। পরে ওনাদের সাথে বলছি, বলার পর ওনারা আমার অনেক আদর করতেছে, খাবার দিতেছে, অনেক ভালো। আপনি যখন বললেন যে আমি আপনারা যে অফার করতেছেন এটাই আমি রাজি, তখন ওনারা ভালো ব্যবহার শুরু করছে আপনার সাথে? আচ্ছা, তো মানে অনেক মায়া দেখাইতেছে, অনেক মানে বুঝ দিতেছে, অনেক টাকা কামাইতে পারবো, অনেক কিছু, মানে খাবার দাবারের কোনো শেষ নেই। তো আমি বলছি সমস্যা নেই, আমি আমার কালকে রেস্ট দিবেন, মানে রবিবারে রেস্ট দিবেন, আমি সোমবার থেকে কাজ করবো। পরে বলছে ঠিক আছে। তো রবিবার দিন ওনারা সবাই বাইরে চলে গেছে, আমার বাইরে থেকে তালা লাগাইয়া রুমের ভিতরে। তো আমি একাই, পুরো ফ্ল্যাটে আমি একা। তারপরে আমি সকাল 9টা বাজে মালয়েশিয়া পুলিশের কাছে ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওনারা আসে নাই, দুপুর 1টা পর্যন্ত মানে ফোনে দিতেছি, কথা বলতেছি, কিন্তু ওনারা আসে নাই। তো আমার হাজব্যান্ড আমি বলছি, বলার পর আমার হাজব্যান্ড আপনাদের নাম্বার দিচ্ছে, দেওয়ার পর আপনাদের লোক যে আমাকে উদ্ধার করছে, আর আমার পাসপোর্ট, ভিসার কপি সব ওনাদের কাছ থেকে নিয়ে দিচ্ছে। আমি এখানে আপনাদের একটা কথা বলতে চাই যে 6ই এপ্রিল পিডব্লিউর অফিসিয়াল নাম্বারে একটা মেসেজ আসে, যেখানে লেখা থাকে প্লিজ হেল্প মি, এবং সাথে 2-3টা মিস কল আসে। আমরা পিডব্লিউর পক্ষ থেকে একই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করি, এবং এই বিধি
সেই কলের উত্তর দেয়। বিথির ঘটনা শোনার পরে জানতে পারি যে বিথিকে একটি গ্রুপ দেহ ব্যবসার জন্য নিয়ে আসছে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ থেকে, এবং ওকে জোরপূর্বক দেহ ব্যবসা করাতে চাচ্ছে। তখন আমরা বিথির স্টেটমেন্ট নেই যে আপনি কি চান। বিথি আমাদেরকে বলে ও এখান থেকে বের হয়ে দেশে চলে যেতে চায়। আমরা জহুর বারুতে পিডব্লিউর লোক পাঠাই এবং বিকাল 3টায় জহুর বারুতে পিডব্লিউর লোক ওনার যেই বাড়িতে আটকে রাখে সেই বাড়িতে পৌঁছানোর পরে আমরা বিভিন্নভাবে মালয়েশিয়ানদের সাহায্য সহযোগিতা নেই এবং বিথিকে ওই জায়গা থেকে উদ্ধার করে একই রাতে ওই দিনই রাতের বাসে কুয়ালালামপুরে নিয়ে আসি পিডব্লিউর অফিসে। এই মুহূর্তে বিথি আছে পিডব্লিউর অফিসে এবং বিথির কাছে আমরা একটা জিনিস জানতে চাই যে বিথি, আপনি যেইভাবে প্রতারিত হয়েছেন, আপনি বাংলাদেশ থেকে যারা আসার জন্য মালয়েশিয়াতে আসার জন্য এখনো এক পায়ে রাজি হয়ে আছে যারা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার একটা অনুরোধ, যে মেয়ে আসুক কিন্তু মালয়েশিয়াতে যাতে না আসে, কারণ তাদের সবারই ফ্যামিলি আছে, সে বাচ্চা আছে, ও হাজবেন্ড আছে। কোনো মেয়ে আনমেরিড অবস্থায় অন্তত বিদেশে আসার চেষ্টা করে না, কারণ সবারই মা বাবা আছে। একটাই অনুরোধ তাদের, যাতে তারা মালয়েশিয়াকে, তারা বাইরের কান্ট্রিতে যে কান্ট্রিতে যাবে ভালো করে বুঝা যায় না শোনা যাক, কারণ লাইফ নষ্ট হয়ে যাবে। অন্তত মালয়েশিয়া আসলে তার লাইফ নষ্ট, কারণ টাকাটা বড় জিনিস না। একটা মানুষ একটা দেহ কয়জনকে দেখাইব, টাকাটা বড় জিনিস না। একটাই অনুরোধ, যাতে কোনো মেয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাতে না আসে, এটি আপনার কাছে অনুরোধ। একটা কথা আপনাদের সবাইকে জানাতে চাই যে বিথির ভাগ্য অনেক ভালো, যে বিথি হয়তো পুলিশকে কল করতে পারছে, বিথি হয়তো পিডব্লিউর কল করতে পারছে। পিডব্লিউতে অনেকেই কল করেন, মেসেজ করেন, আমরা যে সবার কল কিংবা মেসেজের উত্তর দিতে পারি এমনটা না। ভাগ্যক্রমে বিথির মেসেজটা আমাদের চোখে পড়ে এবং বিথিকে আমরা কল করি, ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। বিদেশে আসার আগে, কারো হাতে প্রতারণার শিকার হওয়ার আগে শতবার ভাবেন যে আপনি বিথির মতো ভাগ্যবান নাও হইতে পারেন। আপনি স্বইচ্ছায় দেহ ব্যবসা না করলেও এই দালাল চক্র আপনাকে জোর করে দেহ ব্যবসায় নামাবে। কাজে বিদেশ আসার আগে শতবার চিন্তা করবেন। এমন বিথি মালয়েশিয়ায় অনেক আছে যাদের জোরপূর্বক দেহ ব্যবসায় নামানো হয়েছে বাংলাদেশি দালালদের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে প্রবাস জীবনের গল্প নতুন কোনো এপিসোডে।